প্রিয় দর্শক, স্বাগত ক্রাইম সিনে। সমাজে প্রতিনিয়ত ঘটছে নানা অপরাধ, একটি অপরাধ জন্ম দিচ্ছে আরেকটির। ঘটে যাওয়া এসব অপরাধ আর অনিয়মের অনেক কিছুই আবার হারিয়ে যায় অন্ধকারে। সেসব তথ্য এবং পেছনের সত্য আপনাদের সামনে উপস্থাপন করতেই আমাদের পাক্ষিক আয়োজন ক্রাইম সিন। বাংলাদেশ পুলিশের একজন ইন্সপেক্টর যখন এসআই হিসেবে চাকরিতে ঢোকেন, তখন তার বাবার মাত্র ২৭ শতক জমি ছিল। হোটেল কর্মচারীর পুত্র হলেও ১৪ বছরের ব্যবধানে তিনি এখন কারি কারি সম্পদের মালিক। তার বিরুদ্ধে মীমাংসা করে দেয়া, থানায় ধরে নিয়ে গিয়ে টাকা নেয়া, টাকা না দিলে চালান করে দেয়া, মন গড়া সাক্ষী বানিয়ে মাদক উদ্ধারের সংখ্যা কমিয়ে আত্মসাৎ, ভুয়া মাদক মামলায় ফাঁসিয়ে দিয়ে টাকা হাতিয়ে নেয়া থেকে শুরু করে নানা অভিযোগের পাহাড় জমা হয়েছে খোদ পুলিশের দপ্তরেই। আছে পুলিশি ক্ষমতা খাটিয়ে নির্বাচনে বিজয়ী করে দেওয়া প্রার্থীদের হয়রানির অভিযোগ। শুধু তাই নয়, দোকানে মাংস কিনে টাকা না দেয়া, স্বর্ণের দোকানে টাকা না দেয়া, পরিবহন সেক্টর, ভাটিখানা, মাদক পয়েন্ট, বালুমহল থেকে নিয়মিত লাখ লাখ টাকা মাসোহারা তোলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। থানায় আসামি ধরে নিয়ে এসে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার বিষয়টি তার জন্য ছিল ওপেন সিক্রেট। দর্শক, বলছি জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদ হত্যা মামলার ১১ নং আসামি রংপুর মহানগর পুলিশের তাজহাট থানার সাময়িক বরখাস্ত হওয়া ওসি রবিউল ইসলাম ওরফে নয়নের কথা। ওসি রবিউলের ক্ষমতার অপব্যবহার করে টাকা কামানো এবং সম্পদের অনুসন্ধান করেছে ক্রাইম সিন টিম প্রায় ১ বছর ধরে, যার বিস্তারিত জানাবো আপনাদের। লালমনিরহাটের কালীগঞ্জের দলগ্রাম ইউনিয়নের মাছুয়াপাড়ার বাসিন্দা রবিউল ইসলাম ওরফে নয়ন। পিতা আব্দুল খালেক বয় হিসেবে চাকরি শুরুর পর সবশেষ ছিলেন রংপুর মহানগরীর মিতালি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মেসিয়ার। আর্থিক টানাপোড়েনে শিক্ষাজীবন কেটেছে রবিউলের। ২০১০ সালে এসআই হিসেবে পুলিশে যোগ দেন রবিউল। এলাকায় নয়ন নামেই পরিচিতি তার। পুলিশে ভর্তির সময় পরিবারের সম্পদ বলতে ছিল ২৭ শতক জমি আর টিনের বাড়ি। ১৪ বছরের ব্যবধানে আলাদিনের চারাক বনে গেছেন নয়ন। যমুনার অনুসন্ধানে মিলেছে রবিউল ওরফে নয়ন তার ইউনিয়নের দলগ্রাম কামারপাড়া মসজিদ লাগোয়া স্থানে ৩০ শতক জমি কিনেছেন ২১ লাখ টাকায়, যার এখনকার মূল্য ২ কোটির উপরে। পৈতৃক জমিতে গড়েছেন ৩ তলার ভিত্তির ১ তলার বিলাসবহুল বাড়ি। খালেকের ছেলে হলো নয়ন, রংপুরে ছিল, হোটেলে ছিল। আলমের কাছ থেকে নয়ন এসআই নিছি, তখন এসআই ছিল। শতক মানে ৬৫,০০০ টাকা, এটা শুনছি, কিন্তু কত টাকা হয় এটা কয় শতক জমি আর সে মানে হয় ৩০ শতক। বিষয়টা হলো এটার জমির মালিক হলো ইনি ঢাকায় থাকেন, ইনি জমিটা বেচছে, উনি নিচ্ছে ওসি নয়ন ওসি। উনি বিক্রি করছে, তাই নয়ন এসআইয়ের ঘর নিচ্ছে আর কি। জমি আছে ৩০ শতক, টাকা জমি নিচ্ছে মনে করো যে ২১ লাখ টাকা দিয়ে। এটা ৩ বছর আগপাশে হবে, ৬৫,০০০ টাকা শতক আর কি। এই হিসেবে এখান মূল্য হয়েছে। যেটা আমার তো এটা ৩৫ সম্পত্তির উপরে যেটা বাড়ি, এইটুক বাড়ি করছি, ওটা পুরে ৩ তলা ফাউন্ডেশন দিয়ে দাও। পূর্ববর্তী জেনারেশন যারা আসবে তারা যদি করতে পারে এই করবে, তার এইটাই, আর কোনো কিছু না। অনুসন্ধানে মিলেছে বাড়ির সামনে প্রভাব খাটিয়ে কামারপাড়া মাছুয়াপাড়া পাকা সড়কের পাশে ১৮ শতক জমি কিনেছেন এক হিন্দুর কাছে। সেখানে উঁচু করে চারপাশে লাগিয়েছেন গাছ। মাছুয়াপাড়ার ভেতরে বিভিন্ন স্থানে কিনেছেন আরও ১২৮ শতক আবাদি জমি। কিভাবে এত সম্পদ কেনা যায় তা নিয়ে এলাকাবাসীর মুখে আছে অস্বস্তি। ৬-৭ বছর আগে হবে। হ্যাঁ, আমার চাচাতো ভাই বিক্রি করছে, মানে ভাই নিছে। কে নিছে? ওর বাবা। হ্যাঁ, খালেক ভাই নিছে, ভাই নয়নের বাপ। ও নিছে আর কি জমিতে। কত টাকা? টঙ্কার আম বলে ৩৬,০০০ টাকা শতক ছিল বোধ হয়। দাদার নাম ওনার বাবা কিনছে। বাবা বলতো নয়ন ভাই। নয়নের ভাই বলতে পারো না, বাবার নামে রেজিস্ট্রি করা। হ্যাঁ। কত শতক? ৮১ শতক। জমি কেনা যেন তার নেশা। কালীগঞ্জের তুষভান্ডার চাপারহাট পাকা সড়কের পাশে কিনেছেন ১০ শতকের পুকুর। জমি কিনেছেন রংপুর মহানগরীর কলেজপাড়া, ছিওবাজার সহ বিভিন্ন এলাকায়।
যার বর্তমান বাজার মূল্য 50 কোটিরও উপরে। শতক নিচে আমার মেয়ে, আর তার পাশে নিচে এক দারোগা, নাম আমি জানি না, এক দারোগা নিচে। তারপরে নিচে আমার এক ভাগ্নি 8 শতক। তার ও পাশে বোধ নিচে আপনার ওই পুলিশের বাড়ির, ওই যে পুলিশ, উনি বোধে কয় শতক নেই সেটা আমি সঠিক জানি না। তো কিন্তু আমার মেয়েই বলছে যে পাশে যে জমিটা যে নিচে এক দারোগা নিচে। দারোগার বাড়ি এদিকে, কোন দিকে বা? হ্যাঁ ওদিকে। হ্যাঁ, আর ওই যে আমার ভাগ্নি যেটা নিচে, মানে আমার সুমন্দির মেয়ে আর কি, উনি নিচে ওটুক। তার ঢাকা বাড়ি ওই যে ও পাশের বাড়িটাই, পাকা বাড়িটা। আর তার পাশে নিচে আপনার ওই যে এখানে এক পুলিশের ছেলে নিচে। এটা কোনো তো আমি জানি আর কি। এছাড়াও বিভিন্ন স্থানে তিনি কিনেছেন জমি। অনেক জায়গায় সম্মিলিতভাবে জমি কিনে ফ্ল্যাটে ব্যবসা করারও তথ্য আছে যমুনা টেলিভিশনের হাতে। দর্শক, একজন পুলিশ কর্মকর্তার অঢেল সম্পদ অর্জনের খবর আমরা জানছিলাম। এ নিয়ে আরও বিস্তারিত জানতে চলে যাব আমাদের রংপুরের সিনিয়র করেসপন্ডেন্ট সরকার মাজহারুল মান্নান আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন আজকে স্টুডিওতে। মাজহার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা দেখছিলাম যে একজন পুলিশ ইন্সপেক্টর কিভাবে কয়েক বছরের ব্যবধানে পুরো এলাকা বিস্তৃত সম্পত্তি করেছেন। এলাকাবাসী এ নিয়ে কি বলছেন? দেখুন, আমরা যখন এলাকায় অনুসন্ধানে গেছি, আসলে তো দীর্ঘ সময় ধরে আমরা এটি অনুসন্ধান করেছি। লালমনিরহাটের কালীগঞ্জের নিভৃত পল্লীতে আমরা গেছি, উপজেলা প্রশাসনের আশেপাশে গেছি। আমরা যেটা দেখেছি যে ওই এলাকায় যেটি দৃশ্যমান, আমরা বেশ কিছু সম্পদ তার দেখেছি। আমরা যখন এলাকাবাসীর সাথে কথা বলবার চেষ্টা করছি, প্রত্যেকটা জায়গায় আমরা ধরে ধরে কথা বলবার চেষ্টা করেছিলাম। তখন তারা যেটা বলবার চেষ্টা করছেন, অনেকেই আমরা মূলত দেখা যায় হাসাহাসি করছিলেন। অনেক সময় আগে প্রথমে বলতে চাচ্ছিলেন না, পরে কিন্তু তিনি আবার বলছিলেন। এবং উনি কিন্তু মূলত ওখানে নয়ন নামে পরিচিত। আমরা যখন রবিউল বলছিলাম তখন কিন্তু তিনি অনেকে চিনতেন না। তারপর কিন্তু এই বিষয়টা চলে আসে এবং এলাকাবাসী কিন্তু আশ্চর্যম্বিত। তারা মনে করেন যে একজন এসআই, বিশেষ করে তার বাবার ছিলেন একজন হোটেল কর্মচারী, তিনি সর্বশেষ ছিলেন আমাদের রংপুরের মিতালি যে হোটেল আছে সেই হোটেলের ওয়ার্ড বয় হিসেবে ছিলেন। তো তার এইভাবে সম্পদটা হয় কিভাবে, এটি কিন্তু অনেক বড় প্রশ্ন ছিল তাদের। তো তারা হাসাহাসি করছিলেন মূলত, এবং এটি নিয়ে তাদের অনেক কিউরিসিটি। এবং যখন আমরা গণমাধ্যম থেকে গিয়েছি তখন তারা কিন্তু এক ধরনের মানে আশান্বিত হয়েছেন যে এইভাবে কথা বলবার চেষ্টা করে, তাহলে এবার হয়তো মনে হয় কোনো একটা তথ্য পাওয়া যাবে। অর্থাৎ এলাকাবাসীর একটা যে তাদের একটা চাওয়া ছিল এরকম আমাদের কাছে, যে আপনারা এটা একটু অনুসন্ধান করেন, করে একটু বের করেন আসলে কিভাবে এটি সম্ভব হয়। এটি আমরা কিন্তু এলাকাবাসীর দেখেছি, এবং তারা প্রথমে বলতে না চাইলেও পরে কিন্তু তারা তাদের এইগুলো আমরা কিন্তু সব তুলে আনার চেষ্টা করেছিলাম। নানান সময় এই সম্পদ অর্জন করতে গিয়ে তার যেই কাজের এলাকা রয়েছে সেই এলাকার মধ্যে অনেকের সাথেই তার সংস্পর্শে আসা, মামলা মোকদ্দমা বিষয়ক থেকে শুরু করে বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা সংক্রান্ত সহায়তার জন্য তো মানুষ যান পুলিশের কাছে। তো সেখান থেকে এলাকাবাসী তার কাছ থেকে কি আদৌ উপকৃত হতে পেরেছিল কিনা, নাকি এই প্রত্যেকটি অভিযোগকে তিনি সুযোগ হিসেবে নিয়েছিলেন? কি বললেন এলাকাবাসী? দেখুন, এলাকাবাসীর যেটা বিষয় হচ্ছে যে তিনি যেটি করেছেন, যেটা আমরা স্টোরিতে আমাদের এই প্রতিবেদনগুলোতে থাকবে, যেটি হচ্ছে আমরা এটা বলবো যে সেটা কীভাবে তিনি সম্পদগুলো অর্জন করেছেন সেটি আমরা বলবো। তবে এলাকাবাসীর যেটি হচ্ছে তাদের আশ্চর্যের জায়গা যেটি, যে কিভাবে এত সম্পদের মালিক হওয়া যায়, বিশেষ করে ওই এলাকাতে দৃশ্যমান। আমরা রংপুর মহানগর এলাকা বা ঢাকা বা অন্য কোনো জায়গায় যেগুলো আছে সেগুলো তো আমরা সেখানে যখন এলাকায় গেছি তখন ওই এলাকায় পাইনি, তার নিজের এলাকায়। আলাদিনের চারাক যে হয় এরকম একটা কথা, প্রবাদ বাক্য যে আছে, সেটি কিন্তু সবার মুখে মুখে। এবং আমরা দেখছিলাম যখন আমরা অনুসন্ধান করতেছিলাম তখন সবাই হাসছিলেন। এই হাসির মধ্যেই এক ধরনের যে লুকায়িত একটা বিষয় বোঝা যায় যে তারা আসলে এটি জানতে চায়। এই ধরনের আমরা বিষয় দেখেছি। বিস্তৃত যেই অপরাধের তিনি আসলে কোনো সুরাহা না করে সেগুলোকে আরও একরকম ঘনীভূত করেছেন এবং সেখান থেকে নিজে লাভবান হয়েছেন ব্যক্তিগতভাবে। এই কাজটি করতে গিয়ে তিনি কি রাজনৈতিক আশ্রয় বা রাজনৈতিক যারা ব্যক্তিবর্গ রয়েছেন তাদের কোনো সহায়তা পেয়েছিলেন? দেখুন, সেই সময়ের কথা যদি আপনি বলি, সেটি তো দেখেন নিঃসন্দেহে, যে আমি আপনাকে বললাম যে তার সাথে যারা পার্টনারে ব্যবসা যাদের যে জায়গায় আছে ল্যান্ড কেন্দ্রিক ব্যবসা, সেখানে কিন্তু যারা আওয়ামী লীগের লোকজনই জড়িত। এবং থানায় যে ওই থানা এলাকার যারা ওই সময়ের যারা ক্ষমতাসীন দল ছিলেন
তারা কিন্তু তাদের সাথে সমঝোতা করেই কিন্তু এই কাজটা তিনি করতেন, অর্থাৎ ভাগ বাটোয়ারা করেই কিন্তু এই কাজটা হতো। এবং আমি একজন শ্রমিকের সাথে কথা বলছিলাম বসে বসে লালবাগে, সে বলছিল খুব আশ্চর্যজনক কথা, সে বারবার বলছিল যে আমাকে দেখানো যাবে না যদি আমার অসুবিধা হয়ে যায়। যে দেখা যাচ্ছে তার একটা ভালো সে ফোন কিনেছিল, এখন দেখা যাচ্ছে যে এই ফোনটা নেওয়া হাত থেকে কেড়ে নিয়ে বলছে, দেখা যাচ্ছে নিয়ে দেখতেছে, দেখার পরে আবার বলতেছে ঠিক আছে স্যার আমাকে এখন এই ফোনটা দেন। তখন সে বলছে না এই ফোনটা তুই তো জামাত শিবির বা বিএনপির মিছিল করেছিলি, অতএব দেখা যাচ্ছে তারপর ওই ফোনটা সে নিয়ে গেছে, সে চোখের পানি ফেলে দিয়েছিল। অর্থাৎ দেখা যাচ্ছে আমাদের কাছে তথ্য ছিল যে আমরা গোশতের দোকান, মাংসের দোকানে সে মাংস নিত কিন্তু টাকাটা দিত না, যখনই টাকা চাইতে যাইতো তখন কিন্তু এক ধরনের তাকে থ্রেট করা হতো। বিশেষ করে একটা স্বর্ণের ব্যাপারে বলি যে বুড়িরহাট এলাকায় একটা স্বর্ণের দোকানে উনি বাকি নিয়েছিলেন কিন্তু তিনি দিচ্ছিলেন না, কিন্তু আমরা দেখেছি ওই জায়গাটাতে আমরা দেখেছি যখন যে আমরা অনুসন্ধান করতেছিলাম এইটা তার কানে যায়, তখন কিন্তু সে তাকে ডেকে একজন স্বর্ণের দোকানকে কিন্তু এই টাকাটা সে দিয়ে দিয়েছে, সম্ভবত 2.5 লাখ টাকা পেয়েছিল, এরকম তথ্য আমরা পেয়েছি। এবং এরকম অসংখ্য ঘটনা, প্রতিটি পদে পদে যেখানেই তিনি গিয়েছেন সেখানেই তিনি কোনো না কোনোভাবে চেয়েছেন ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য, ব্যক্তিগতভাবে সম্পদ অর্জনের জন্য। মাঝার আপনাকে এ পর্যায়ে একটু থামাতে হচ্ছে, এ নিয়ে আরও বিস্তারিত জানবো, তবে তার আগে দর্শক একটা বিরতি নিচ্ছে ক্রাইম সিনে। দর্শক স্বাগত ক্রাইম সিনে। দর্শক বিরতির আগে জানাচ্ছিলাম ওসি রবিউলের কারিকারি সম্পদের কথা, কিন্তু কিভাবে সেটা সম্ভব শুনলে গা শিউরে উঠবে যে কারো। ভয়ভীতি দেখিয়ে মানুষকে ফাঁদে ফেলে কামিয়েছেন প্রচুর টাকা। আদালতের নির্দেশ উপেক্ষা করে টাকার বিনিময়ে জমি দখল করে দেওয়ার অসংখ্য অভিযোগ আছে তার বিরুদ্ধে। তাছাড়াও মীমাংসার নামে টাকা নেয়া, মাদক উদ্ধারের পরে পরিমাণ কমিয়ে আত্মসাতের বেশ কিছু তথ্য প্রমাণ আছে ক্রাইম সিনের হাতে। রংপুর মেট্রোপলিটন পুলিশের পরশুরাম থানার ওসি ছিলেন রবিউল। সেই সময় অবৈধভাবে জমি দখল করে টাকা কামানো ছিল তার অন্যতম কাজ। অনুসন্ধানে সেই বর্ণনা দিয়েছেন 24 এলাকার আনোয়ারুল ইসলাম। তার জমিতে আদালত 144 ধারা জারি করলেও ওসি রবিউল নিজে দাঁড়িয়ে থেকে প্রতিপক্ষকে প্রাচীর তুলে দখল দেন। তাতে বাধা দিতে গিয়ে জমির মালিক আনোয়ারুল গুরুতর আহত হন। সে ঘটনার জন্য থানায় মামলা দিতে গেলে ওসি রবিউল আনোয়ারুলের স্ত্রী কোহিনুর বেগমের কাছে 50,000 টাকা নেন, কিন্তু টাকা নিয়েও মামলা রেকর্ড করেননি, ফেরতও দেননি টাকা। এ ধরনের ঘটনা ওই এলাকায় ভুরি ভুরি। আমার একটা জমির উপরে একটা মামলা ছিল, 144 ধারা ছিল। 144 ধারাটাকে মানে সে বয়কট, রবিউল ইসলাম বয়কট করে বিপক্ষের পার্টিকে সে দাঁড়ে থেকে প্রাচীর দিয়ে দিল। দেওয়ার পরে সে মনে করেন বহু আইনের হুমকি টুমকি এটা সেটা বহুত কিছু আমাদের দেখাইছে। কারণ সেই সময় তো দল আমার মনে করেন আমি জাতীয় পার্টি করতাম, আমাদেরও মনে করেন সেরকম একটা চান্স ছিল না, কারণ না পরে ও এমনভাবে একটা প্রেশার ক্রিকেট করিয়ে ও নিজেই প্রাচীরটা দেওয়াইলো। দেওয়ার পরে ওইটা আমি আবার ওই প্রাচীরটা দেওয়ার সময় বাধা দিছিলাম। বাধা দেওয়ার পরে ওরা বিপক্ষের পার্টি আমাকে মানে তুমুল মাইর ধরে একটা করে। তারপরে আমি মেডিকেলে ভর্তি হই, হওয়ার পরে আমার স্ত্রী দিয়ে তার কাছে পাঠাইছিলাম যে রবিউলের কাছে যে একটা মামলা দাও। তখন বিভিন্নভাবে একদিন 2 দিনের ঘুরাঘুরি করার পরে 3য় দিন মনে হয় ওর কাছে 50,000 টাকা নিয়ে তারপরে মামলাটা করার কথা বলছিল, কিন্তু সে মামলাটাও করেনি। মামলাটা যে সময় করবে মানে যে কোনো ধারা দিয়ে করতে পারতো, কিন্তু সেটাও করেনি। এই রবিউল ইসলাম নয়ন এত বেয়াদব। এখানে কেন তাজহাটে যে ছিল না, তাজহাটেও ওর নামে বহুত রিপোর্ট, তারপরে আরও এক জায়গায় ছিল সেখানেও ওর নামে বহু রিপোর্ট। এত বেয়াদব ছিল সে, টাকার জন্য সব কিছু সে করতো। এই আমাদের যে পরশুরাম থানা আছে না, এটা তো একটা বেয়াদব থানা। ওই সময় যে হিল্লোলে যেমন হিল্লোল দাদা ছিল, উনিও ভালো লোক ছিল, কিন্তু রবিউল ইসলাম আসার পরে এত ন্যাকেট কিছু করে গেছে যেটা আপনার 6 নম্বর ওয়ার্ডে যেটা অতুলনীয়ভাবে 2 নম্বরে কিছু করে গিয়েছে। এদিন তো আমার স্বামী মারছিল, উনি তো মেডিকেলে ছিল। আমি ফির আবার ওনার কাছে গেছিলাম দেওয়ার জন্য, ওই রবিউল ইসলামের কাছে দেওয়ার জন্য, মামলা দেওয়ার জন্য গেছিলাম। তো উনি বলছে যে এখন হবে না, লাগবে, টাকা লাগবে, 1 লাখ টাকা লাগবে। তা আমি বলছি আমার কাছে তো অত টাকা নাই, আমি অত টাকা দিতে পারবো না। আমি ফিরে বাড়ি আসছি, বাড়ি আসার পর আমার ভাসুরের কাছ থেকে আমি ফির আবার টাকা ম্যানেজ করছি 50,000। ম্যানেজ করার পর আমি ফির আবার ওনার সঙ্গে ফির দেখা করছি। উনি পরের দিন যেদিন গেছিলাম তার পরের দিন ফির আবার আমাকে উনি ডাকছে থানার বাইরে, আমাকে ফির ওই 50,000 টাকা আমি ওনাকে দিছি মামলা দেওয়ার জন্য। উনি আর আমার কোনো করে নাই, কোনো কিছু করে টাকা নিলেও কোনো কিছু করে নাই, আমার কোনো মামলা কোনো কিছুই করে নাই। আর না কোনো ফেরত চাইছিলাম, দেয় নাই, আর আমাকে কোনো টাকা ফেরত দেয় নাই। কি বলে
কয় এখন আর হবে না, মামলাও হবে না এখন আর। এই জন্য আমরা ফির ইয়া করছি, অভিযোগ করছি। যা হবার হয়ে গেছে, এগুলো ইয়ে যাব না আর, বেকার হয়রানি আর হওয়ার দরকার নেই। মীমাংসার নামে টাকা আত্মসাতের নতুন কৌশল প্রয়োগ ছিল ওসি রবিউলের। অনুসন্ধানে মিলেছে পরশুরাম থানার কোবারু ডাক্তারপাড়ার আব্দুর রহিমের কাছে 1,72,000 টাকা পেতেন নগরীর সালেক মার্কেটের এক ব্যবসায়ী। থানায় বসে 1,10,000 টাকায় রফা দফা করে দেয় ওসি রবিউল। রহিম সেই টাকা ওসি রবিউলকে দেন, কিন্তু রবিউল পাওনাদারকে না দিয়ে তা আত্মসাৎ করেন। পরে টাকার জন্য রহিমের নামে পাওনাদার দিয়েছেন 12 লাখ টাকার মামলা। যে 1 লাখ টাকা ওসি রবিউলকে দিয়েছিলেন রহিম, সেটাও নিয়েছিলেন সুদের ওপর। সেই কিস্তির খরগও টানতে হচ্ছে এখন। রবিউলের কাছে টাকা চাইতে গেলেই আসতো নাশকতার মামলায় ঢুকিয়ে দেওয়ার হুমকি। এ ধরনের অনেক ঘটনা ওই এলাকায় ওপেন সিক্রেট, কেউ কথা বলতে সাহস পেতেন না। তখন ওনার সাথে একটা মুসলেখা করলো থানায়, করিয়ে কপিটা আলতা বেসাই করিয়া আমাকে একটা লিখিত নিল, তোকে 1 মাসের মধ্যে টাকাটা দিতে হবে। ঠিক আছে, আমি মুসলেখা দিয়ে চলে আসলাম। এখন আসার পরে আমাকে 1 মাস পর হয়, এই 15 দিন আগে আমাকে ডাকে পাঠাইছি ওই আলতা বেসাই, রহিম শুন, তোর টাকা পাবে এটা না, 1,72,000 পাবে না মানে। হ্যাঁ, তো একটা কাম করবি, তুই আমাদেরকে 10,000 টাকা দিবি খাওয়াইতে, আর 1 লাখ টাকা দিবি, আমি আপনার বাদীর সাথে তোর কথা বলছি, আমি তোর টাকা ওটা মামলাটা খেয়ালাবো। আমার ওয়াইফ লাভের ওপর টাকা, মানুষের হাত পাং ধরে লাভের ওপর টাকা নিয়েছে যাতে আমি এটা খারি যাই। আমার ওয়াইফ টাকা নিয়ে এসে আমাকে দিল। আমি ফির আমার একটা শালা আছে, সেটা শালাটা আমার ঢাকায়, ওই শালাটা নিলাম সাথে নিয়ে যা কইলাম যে ভাই আমার ওই মহাজনকে ডাক দেন। কয় শুন, আলাপ আলোচনা হয়েছে, ওসি স্যারের সাথে কথা হয়ে গেছে, টাকাটা ওসি ওই রবিউল ওসি স্যারের সাথে আমার কথা হয়ে গেছে, তুই স্যারের টাকাটা স্যারের কাছে জমা দে, উনি টাকা আসি স্যারের কাছ থেকে নিয়ে যাবে, আর তুই আসি তোর পেপারসটা নিয়ে যাবি। আমি বিশ্বাসের তুলিতে আমি শালাক নিয়ে যা টাকাটা আমি ওই 1,10,000 টাকাটা আমি সেলুর ওই মুন্সির হাতে দিতে গেল ওসি, আমি ফির ওনার হাতে দিলাম, উনি ফির আলতা বেসাইয়ের হাতে দিল, উনি ফির গণলো, গণিত যা ওসি স্যারের রুমে নিয়ে গেল, আমাকে আর ঢুকতে দিল না। পরে আমি ঢুকলাম, স্যার কয় তুমি টেনশন করিও না, টাকাটা জমা আছে, আর আমি ওকে ডাক দিয়ে তোমাকেও ডাক দিচ্ছি, তুমি যাও। আমি ওসির কাছে আসলাম, ভাই আপনি টাকাটা দিলেন না কেন? কয় ওই বেটা যদি টাকা না নিয়ে যেতে আমি কী করবো, তুই চুপচাপ হয়ে থাক, তোর কিচ্ছু হবে না। মানে ভাই উনি আমাকে মামলার নুকরি ওই দিচ্ছে, হুমকি টুমকি দিচ্ছে। কয় কী করবে আমি দেখবো, তুই এটা নিয়ে টেনশন করিস না। এখন ওসি স্যারের সাথে তো বেশি ফেদলা পারবে এরকম না। এইভাবে নাই ভাই 6 মাস আমি করছি, টাকাটা নাই নিলে ওই আমার মহাজন আমার নামে মামলা পাঠিয়ে দিল, উকিল নোটিশ লিগ্যাল নোটিশ পাঠিয়ে দিল, 12.5 লাখ টাকা আমার নামে মামলার কাগজ ধরে গেলাম, ভাই আমার নামে যে মামলা করছে, কয় চার্জশিট কী করা লাগবে, আমি আমার সুপ্ত ওর মামলা টেক পাই আমি দেখবো ওলা কী কম আমার ভাই ওই ওসি সরে আর তো বেশি পাল্টি কথাও পাওয়া যায় না। আমি হাজিরা দিলাম, হাজিরা দিয়ে এসে বলতেছি ভাই হাজিরা দিলাম, ভাই আপনার কিছুই করা লাগবে না, আপনি আমার টাকাটা দেন তো। আমি তখন জোর গালাই, তখন এই টাকা দেয় না, তখন আমি মামুন মামা, এই যে আমার যে ছাত্র সমাজের যে মামুন মামা, ওনাকে আমি বললাম এরকম 5 তারিখ 10 তারিখ করতে করতে ভাই 1.5 বছর ট্রান্সফার হয়ে গেল তাজার থানা। ফির তাজার থানা গেলাম ভাই, হাফসিতে হারিয়ে গেছি পর্যন্ত, যে কান্দিছি ভাই আমাকে 200 টাকা দেন, আমি বাড়ি যাই, না আমার কাছে কোনো টাকা পয়সা নাই, তুমি যাও 10 তারিখে দেখা করিও। তাতে তো দেশ দেখা গেল গন্ডগোল শুরু। এই পর্যন্ত আর কোনো কিছু তার সাথে আর আমার কোনো সাক্ষাৎ এই পর্যন্ত আর হয় নাই, নাম্বারও তো নাই। ওসি রবিউলক যে আমরা 1,10,000 টাকা দিছি, সেটাও গ্রাম থেকে আমাদের লাভের উপর নেওয়া টাকা, সেটা এই পর্যন্ত 2.5 লাখ টাকার মতো লাভ সুদ হয়ে গেছে। আবার যে মামলাটা, ওটাও 12 লাখ টাকার মতো হয়ে গেছে। আমরা যে বাচ্চা কাচ্চা নিয়ে খাবো তারও কোনো বুদ্ধি নাই। এখন হচ্ছে যে আমরা তো গরিব মানুষ, অসহায় হয়ে পুলিশের কাছে যাই, ওনারাও যদি এইভাবে ধোঁকাবাজ করে তাহলে আমরা বাঁচবো কীভাবে? আমি দেশ ও জনগণের কাছে এর বিচার চাই। যতবারে যাই বলে 4 তারিখ 5 তারিখ বেশি মানুষকে জানানো যাবে না, আমার স্বামী হুমকি দেয় যে জেলে ঢুকাবে, এটা সেটা এইরকম অনেক কিছু। মাদক ধরে মন গড়া সাক্ষী বানিয়ে আত্মসাতের বহু অভিযোগ রবিউলের বিরুদ্ধে। এ ধরনের অসংখ্য ঘটনার নথিপত্র এসেছে যমুনা টেলিভিশনের হাতে। পরশুরাম থানায় থাকাকালীন সময়ে রংপুর কাকিনা সড়কের উত্তর কোবারু মামাভাগ্নের মোড়ে নিয়মিত চেকপোস্ট বসাতেন রবিউল, ধরতেন মাদক, কিন্তু পরিমাণ কমিয়ে করতেন আত্মসাৎ, বানাতেন ভুয়া সাক্ষী। ওই মোড়ের পাশের বাড়ির মালিক এমদাদুল হক, তাকে ভুয়া সাক্ষী বানিয়ে 7 কেজি গাঁজা আত্মসাৎ করেন রবিউল। অথচ সাক্ষী এমদাদুল
কিছুই জানেন না, বিচার দিয়েছেন আল্লাহর ওপর। হারাটি এলাকায় ঘটিয়েছেন আর এক কাণ্ড। হারাটি মোড়ে এক রাতে উদ্ধার করেন বস্তা ভর্তি ফেন্সিডিল। পাশ দিয়ে হেঁটে যাওয়া ফারুক সহ 5 ব্যক্তিকে সাক্ষী বানিয়ে 70-80 বোতল ফেন্সিডিল দেখিয়ে শতাধিক বোতল আত্মসাৎ করেন। সেই সময় পুলিশের এতই দাপট ছিল যে সাক্ষীদের বলারও কিছু ছিল না। চেক পোস্ট বসে ওরা মাঝে মাঝে আসে যায়, কিন্তু আমরা এলিয়ে চাপি নিই। পাশাপাশি ওই যখন একটা মাল ধরে আমি কান্ঠিয়ে দিই চাপি নিই, ওদিক দিয়ে ধরি, ওদিক দিয়ে কী করে না করে আমি তো জানি না। আমি গাঁজা ধরছি নি তাকেও আমি জানি না, ওনাকে আমি চিনলাম কীভাবে? আর আমি মাল কোনো ধরা ধরি আমি যাইও না তো। তাকে যদি আমি চিনলাম হয় যে গাঁজা ধরা দেখলাম হয় বা টোফলা দেখলাম হয় কথা থাকতো, কিন্তু জানিই না। বিচার চাই, দেখেন বিচারটা করবে কে? এক বিচার করলে আল্লাহই করবে, ওনার বিচার আমি করতে পারবো না। একটা মোটরসাইকেল ওরা ধাওয়া করলো, ধাওয়া করার পরে 2জন ছিল, একজন কিন্তু চলে গেছে, আর একজনকে ধরছে। ধরার পরে একটা 7 বস্তার মধ্যে, মানে 1 বস্তার মধ্যে হাফ বস্তার মতো ছিল। তারপরে ধরার পরে আমাদেরকে ডাকলো যে ভাই একটু আসেন তো। আসার পরে আমরা যখন 2 জন আসলাম, বললো আমাদেরকে একটা সাক্ষী লাগবে 5 জন। তখন কী করলো, এই বাড়ির ছেলে এবং ওই বাড়িওয়ালাকে ডাকলাম, তাকে 4 জন এলাম। এখন আরও একজন লাগে। ওই দিন ওই সেক্টরের মধ্যে ওয়াজ মাহফিল ছিল, তো এক মুরব্বী ওনার ওয়াইফকে নিয়ে মোটরসাইকেল আসতেছে, দাঁড় করলাম। দাঁড় করে ওদের 5 জন হলাম। 5 জন হওয়ার পরে ওরা আর কি বস্তাটা দেখাইলো, দেখে বললো যে এখানে আনুমানিক 80-100টার মতো ফেন্সিডিলের বোতল আছে, আমরা এটা ধরছি। পরে ওটা দেখার পরে ওরা ফেন্সিডিল নিয়ে চলে গেল, কিন্তু আমাদেরকে বলে নাই যে, বলছে যে এটা 80-100টা, কিন্তু ঢালি দেখায়নি যে কটা ছিল। প্রশাসনের কাছে আমরা তো বলতে পারবো না যে ভাই আপনারা ঢালেন, আমরা গণবো, এই ধরনের তো বলতে পারবেন। আর আমরা তো অতটা করবো না, কারণ প্রশাসন ধরছে, প্রশাসনে নিয়ে গেছে, এটা তো এইভাবেই। তখন তো কথা বলা যায় না, পুলিশ তো তখন অন্যরকম। যমুনার হাতে এ ধরনের 20টি ঘটনার তথ্য আছে, যার অনেকগুলোর বিষয়ে পুলিশের হেডকোয়ার্টার্সেও অভিযোগ দিয়েছেন অনেক ভুক্তভোগী। দর্শক, একজন আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল পদে থেকে কিভাবে বিভিন্ন উপায়ে অবৈধ সম্পদ অর্জন করতে পারেন তার কয়েকটি নমুনা আমরা দেখছিলাম। এই বিষয়ে আরও বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সহকর্মী সরকার মাজহারুল মান্নান রয়েছেন। মাজহার, জানতে চাই যে এই যে আমরা দেখছিলাম আপনার গল্পে যে তিনি মাদক আত্মসাৎ করে ফেলতেন, মানে মাদকটা আসলে যেই সংখ্যায় তিনি উদ্ধার করতেন সেই সংখ্যাটি আসলে নথিপত্রে যেত না। এই যে উদ্ধারকৃত মাদকের একটা অংশ তিনি রেখে দিতেন, এটি আসলে তিনি কি করতেন সেটি প্রথমে জানতে চাই। দেখুন যে এখানে আসলে ওই মাদকটা তিনি বিক্রি করে দিতেন। আমি যদি আপনাকে একটু উদাহরণ দিই, যেমন আমরা যখন ইনভেস্টিগেশনে গেছি, যেমন হারাটি এলাকায় একটি ইনভেস্টিগেশনে গেছি, সেখানে বলছিলেন যে তার একটা টিম সেখানে অভিযান চালায় রাত 1:30 নাগাদ সময়ে। তখন দেখা গেল যে একটা মোটর সাইকেলে ধাওয়া করে কিছু সাদা বস্তায় তারা উদ্ধার করার পর সেগুলো আশপাশে তখন যে 2-1 লোক ছিলেন, ফারুক নামে একজন ভদ্রলোক ছিলেন, তাকে ডাকা হয়। তাকে ডেকে বলা হয় যে আমরা কিছু মাদক ধরেছি, আমার 5 জন সাক্ষী লাগবে। তখন দেখা যায় উনি আবার আরো 4-5 জন আশপাশের মানুষ নিয়ে এসে, যেহেতু পুলিশ ডেকেছে এবং ওই সময় ভয়াবহতা এরকম যে পুলিশের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, এটা ফারুকের ভাষা, ওমর ফারুক তার নাম। তো তখন দেখা যাচ্ছে সেখানে 5 জন আসলো। তখন এসে তখন এই দিল, তখন বললো যে উনি আমাকে বলছিলেন যে এরকম ধরেন 70-80টা হয়তো, ওরাই পুলিশেই বলতেছে যে 70-80টা হয়তো ফেন্সিডিল আছে, এরকম একটা কথা উনি বলতেছিল। কিন্তু তার ভাষায় যে এটা কিন্তু অনেক বেশি আছে। এখন পুলিশ যা বলছে, পুলিশের বাইরে আমার যাওয়ার কোনো সুযোগ নাই। তখন আমাদের নামগুলো তারা লিখে নিয়ে গেল। দেখা গেল যে তাদেরকে সাক্ষী বানানো হলো। এই বিষয়টা কিন্তু পুলিশের সদর দপ্তরে একটা অভিযোগ হয়। এবং তিনি যেটা বলছিলেন যে 2 দিন পরে সেখানে আবার পুলিশের একজন লোক গিয়ে আসলে আসল ঘটনাটা জানতে চায় যে কি হয়েছিল। জানতে চেয়েছিল যে তাহলে কতগুলো মাদক হয়েছিল, যে 200-300 বোতল হতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে 70 বা 80টা বোতল দেখানো হচ্ছে মামলার নথিপত্রে উদ্ধারের জায়গায়, তাহলে 100টা হয়তো দেখানো হয়নি। এই যে 100টার যে মূল্য যেটা হবে সেটা হয়তো উনি বিক্রি করে দিতেন, বিক্রি দিয়ে ওই টাকাটা তিনি কিন্তু আত্মসাৎ করতেন। এই মাদকের যে উদ্ধারে যে মানে কম বেশি করবার পরিমাণ কম বেশি করে আসলে এইভাবেই কিন্তু দেখা যাচ্ছে একটা মোটা অঙ্কের তিনি পরোক্ষভাবে মাদক ব্যবসায় জড়িয়ে যাচ্ছেন।
ব্যাপারটি কি এমন? হ্যাঁ হ্যাঁ, সেটা তো অবশ্যই, কারণ ওই মাদকগুলো তো আর তিনি মাদক ব্যবসায়ীদের কাছেই বিক্রি করবেন এবং সেই মাদক ব্যবসায়ীর সাথে সম্পর্ক তার রয়ে গেছে। অর্থাৎ যেখানে পুলিশ মাদক নির্মূল করবার কথা, কিন্তু সেটি না করে কিন্তু উপরন্তু ব্যবসায়ীদেরকে এক ধরনের সহযোগিতা করতেছেন যে পয়সার বিনিময়ে। আবার সেক্ষেত্রে দুই ধরনের হয়, ব্যবসায়ীর কাছ থেকেও দেখা যাচ্ছে পয়সা তো মাসিক আসেই, আবার যখন উদ্ধার হয় তখনও একটা ধরনের মোটা পয়সা আসে। এভাবে কিন্তু এই মাদকের যে পরিমাণ কম বাড়া নিয়ে যে বিষয়টা ছিল, এইভাবে কিন্তু অনেক টাকা আত্মসাৎ হয়েছে। এটি হয়তো রবিউলের ক্ষেত্রে আমি বলছি, যে ওসি রবিউল সাহেবের ক্ষেত্রে বলছি, এটি কিন্তু আসলে বাংলাদেশ পুলিশের ওই সময়কার একটা মনে হয় নিত্যদিনের বা নিত্য সব জায়গারই একটা হয়তো দৃশ্য ছিল। কিছু ক্ষেত্র যে ভালো হবে না সেটা না আমি বলছি না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু এরকমই ঘটনা ছিল। এবং আমি দেখেন যে আমরা যখন কথা বলছি, যে অনেকজনের সাথে আমরা কথা বলছি, যেমন আমরা 8-10 জনের সাথে কথা বলছি এই ঘটনার, 8-10 জন অন্তত। আমি যখন এমদাদুল নামে এক ভদ্রলোক সাক্ষী গিয়ে আমি যখন তার বাড়িতে গিয়ে পাই নাই, তাকে গিয়ে আমি পেলাম হচ্ছে যে একটা বুড়িরহাট নামের জায়গায় একটি দেখা যাচ্ছে তার একটা পাওয়ার টিলার আছে, সেটাকে সে ভালো করতে সেখানে গেলাম। আমি যখন বলছিলাম তখন বলেছে যে আমি তাকে চিনি না। সে বলছে যে আমি তো রবিউল ভাই এরকম কোনো চিনি না, জানিও না, অথচ আমি সাক্ষী হয়ে গেলাম, আমি হয়রানির মুখে হচ্ছি। তার ভাষায় যে এটা আমি আল্লাহর কাছে বিচার দিলাম, এইটা আমি বিচার চাই না, এটা আমি আল্লাহর কাছে বিচার দিই। মানুষের অনুভূতির জায়গাগুলো কিন্তু হচ্ছে, অর্থাৎ হয়রানি হতে হতে মানুষের জায়গাটা এতটা ওই এলাকাতে মানে নিচে নেমে গিয়েছিল যে তারা কিন্তু আর কোনো প্রশাসন বা কারো কাছে কিন্তু আমরা দেখি অধিকাংশ মানুষই কিন্তু বিচারের জায়গায় চায় নাই। তারা বলছে যে এগুলো বলে কি হবে। অপরাধ জিইয়ে রেখে সেখান থেকে অর্থ উপার্জন করাই ছিল এই পুলিশ ইন্সপেক্টরের অন্যতম একটি হাতিয়ার। মাঝার, আপনার কাছে আমরা আবারও আসব। দর্শক, একজন রক্ষক কি করে ভক্ষক হয়ে ওঠেন তার উদাহরণ আমরা শুনছিলাম। এ নিয়ে আরও গভীরে জানবো ক্রাইম সিনে একটা বিরতির পর। সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত ক্রাইম সিনে। আপনারা দেখছিলেন পুলিশ ইন্সপেক্টর রবিউল ইসলামের ক্ষমতার অপব্যবহার করে কারি কারি টাকা কামানোর কথা। এবার জানাবো 2022 সালে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের সময় 6 নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীকে টাকার বিনিময়ে জিতিয়ে দেওয়ার অভিযোগ সম্পর্কে। ফ্যাসিবাদের সময় নির্বাচন নিয়ে কি করেছিল পুলিশ, সেটারও একটা প্রমাণ মেলে ওসি রবিউলের কর্মকাণ্ডে। 2022 সালের ডিসেম্বরে সিটি কর্পোরেশনের নির্বাচনের সময় পরশুরাম থানার ওসি ছিলেন রবিউল। এ সময় 6 নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আওয়ামী লীগ নেতা মনোয়ারুল ইসলাম লেবুকে জিতিয়ে দিতে 10 লাখ টাকার কন্ট্রাক্ট চাহিদা দিয়েছিলেন হোটেল নর্থ ভিউতে। কন্ট্রাক্টে রাজি না হওয়ায় ওসি রবিউলের বিরুদ্ধে আরেকজনকে টাকার বিনিময়ে জিতিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এ বিষয়ে পুলিশ হেডকোয়ার্টার্সে অভিযোগ দিয়েও কোনো ফলাফল পাননি সেই সময়কার কাউন্সিলর প্রার্থী লেবু। সে এমনই একটা ওসি ছিল যে আসলে তার কাছে আপন বলতে বা ভালো লোক বলতে, সঠিক তদবির বলতে, সঠিক কথা বলতেছে এই লোকটা বলতে কোনো কিছু ছিল না। তার কাছে ছিল মূলত আসলে পয়সা। সে নির্বাচন পিরিয়ডে আমাকে, আপনি যেটা বললেন, হ্যাঁ এটা সঠিক কথা, সে আমাকে ফোন দিয়ে ডেকে বলে ভাই আপনার সঙ্গে কথা আছে। তারপরে ওটা মনে হয় নর্থ ভিউতে বসার পরে সে খাওয়া দাওয়ার পরে একটা প্রস্তাব দিল, লেবু ভাই ভোট তো আসলে আমরাই করব, জনগণ ভোট দেবে, ভোট তো আসলে জিতে দেওয়ার ব্যাপারটা তো আমাদের এই কাছে নির্ভর করে, তো আপনি যদি আমাদের একটা কন্ট্রাক্টে আসেন তাহলে আপনাকে আমি জিতে যাওয়ার ব্যবস্থা করব। আপনার এই প্রস্তাব আমি প্রত্যাখ্যান করলাম। উনি 10 লক্ষ টাকা চাইছিল। তো পরবর্তীতে জানতে পারলাম যে আমার প্রতিপক্ষ যে আরেকজন আছে শফিকুল ইসলাম মোকারম, ওনার কাছেও এরকম একটা চাওয়া পাওয়া ছিল সম্ভবত, এবং উনি দেয় নাই বিধায় এটা উনিও প্রত্যাখ্যান করছে, এবং প্রত্যাখ্যান করার কারণে ওনার নির্বাচন পিরিয়ডে যে গণসংযোগ কিংবা কোনো মিটিং সে করতে দেয়নি। আমারও এভাবেই ডিস্টার্ব করছে। আমরা যখন গণসংযোগে গেছিলাম, গণসংযোগটাই কিন্তু জনসংযোগ অর্থাৎ একটা মিটিংয়ের মতো পরিণত হইতো। আমার এতটা সাপোর্ট ছিল এটাতে। সে এমনভাবে ডিস্টার্ব করতো যে কোথাও ঠিকভাবে সে 10টা লোক একত্রিত হইতে দিত না আমাদের। এবং এইটা দেখানোর পরে মানে যখন তৎকালীন সময়ে আবু হাসান চঞ্চল কাউন্সিলর হইল আর কি, মানে তাকে সে এমন একটা সাপোর্ট দিল, তার সঙ্গে মনে হয় আমার সঙ্গে যে কন্ট্রাক্টটা করতে চাইছিল সেই কন্ট্রাক্টটা যখন তার সঙ্গে ফিল আপ করলো এবং আমাদের 2টা ক্যান্ডিডেটকে খুব ডিস্টার্ব করলো, এবং এই ডিস্টার্ব দেখে মানুষ মনে করলো এদের ক্ষমতা কম, এর কথা পুলিশ শুনে, অতএব একেই ভোটটা দেই।
এইভাবে আর কি তৎকালীন সময়ে ভোটটা হয়ে গেছে। রবিউলের এই অর্থ বাণিজ্য ছিল ওপেন সিক্রেট। তবুও সেই সময়কার মহানগর পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নেক নজরে থাকায় বদলি হয়েছেন এক থানা থেকে অন্য থানায়। তাজহাট থানায় যোগ দিয়েই টাকা কামানোর গতি আরও বাড়িয়ে দেন রবিউল। ধরে নিয়ে এসে টাকা নিয়ে ছেড়ে দেওয়ার রমরমা বাণিজ্য শুরু হয় ওই থানায়। ওসি রবিউল রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্কের মোড়ের মুস্কান টেলিকমের মালিক মানিক মিয়াকে থানায় ধরে নিয়ে আসেন। 5 লাখ টাকার দাবির প্রেক্ষিতে দরাদরি করে 1,40,000 টাকায় ছাড়া পান মানিক। শুধু তাই নয়, তার হাতে সাধারণ শ্রমিকরাও নিরাপদ ছিলেন না। বিরোধী দলের মিছিলে গেছে এ ধরনের অভিযোগ এনে থানায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে লালবাগ মোড়ের এক শ্রমিকের কাছ থেকে মোবাইল কেড়ে নিয়ে আত্মসাৎ করেন ওসি রবিউল। রবিউলের বিরুদ্ধে স্থানীয় গোশতের দোকানে গোশত কিনে টাকা না দেয়া, বুড়িরহাটে এক স্বর্ণের দোকানে টাকা না দেওয়ার অভিযোগ আছে পুলিশের হেডকোয়ার্টার্সে। মডার্ন মোড়ে পরিবহন, বাবুপাড়া রেলগেট, ভাটিখানা, বিভিন্ন মাদক ও বালুর পয়েন্ট থেকে 3 সাপ্তাহিক ও মাসিক লাখ লাখ টাকা মাসোহারা তোলার নথিপত্র আছে যমুনার হাতে। আমি সেদিন দোকানে ছিলাম, হুট করে আমাকে এসআই বিভূতি আমাকে ফোন দেয়। তা উনি আমার দোকানে সবসময় বসতো, কিন্তু মামলা লিখতো। উনি আমাকে ফোন দিয়ে বললো, ভাই একটু থানায় আসেন তো। আমি ওনার ফোন পেয়ে থানায় গেলাম। থানায় যা পাইলাম না, ফোন দিলাম, বললো সুটকির গোডাউনে ওখানে আসো। সুটকির গোডাউনে ওখানে গেলাম, উনি বলতেছে ভাই থানায় যা কথা বলি। আবার আমাকে থানায় একসঙ্গে আসি। থানায় এসে সে অন্য আসামিকে ধরছে, সেটার ইয়াতে আমাকে জড়াই ফেলছে। সে বলতেছিল যে আমি নাকি ইয়ার মালিক। আমি সেটা কিছু জানতাম না। এবং এটা আমার না, ধরছিল রাস্তায় 10 নম্বরের বাজারেই ধরছিল, একটা মোটরসাইকেল গ্যারেজে। সে মোটরসাইকেল ঠিক করতেছিল, ওইখানে ধরছে। তা আমি তো ওগুলো কিছু জানতাম না। সে আমাকে ওটা যারা বললো যে তোমার বাড়িতে, আমি বাড়ির থেকে আসা ভাড়াটি, সে রাস্তায় কী করে সেটা তো আমার দেখার দরকার নেই। এই কথা বলে অনেক কথা তুলে নিয়ে এসে সে আমার মোবাইল টোবাইল সব সিজ করে নেয়, নিয়ে আমাকে কাস্টডিতে ঢোকার পর 7-8 ঘন্টা থাকার পরে সে বলতেছে, আমি বললি অনেক রিকোয়েস্ট, আমার আব্বা যায়, এখানে একটা পুলিশের দালাল ছিল, তার মাধ্যমে যায়। পরে তারা অনেক টাকা চায়। সে টাকার পরিবর্তে যে প্রথম ছিল 5 লাখ চাইছিল, পরে 3 লাখ, পরে কথাবার্তা হয়ে আমার আব্বার সঙ্গে কথাবার্তা 1,40,000 ঠিক হয় যে ওসি স্যার খাবে, ওসি স্যার তো কম খাবে না, 1,40,000 টাকার নিচে। পরে 1,40,000 ঠিক করে 1,40,000 টাকা দিয়ে আমি বের হয়ে আসি। নাম কি ছিল? ওসি রবিউল। এখনো কিছু এনে তুমি মিছিল বের করছো, তা মোবাইলে একজনটা ডাকতেছি, তাই মোবাইলটা দেখি, মোবাইলটা নিয়ে ওই যে গেছে এলাও দেখান 16,000 টাকা দাম আমার মোবাইল। আমার বলছি তো ভাই আমরা তো ওই ব্যাপারে জানি না, এই পর্যন্ত আছে, পরে দেওয়া দিই, থানা তো নাই, কেউ নাম্বারও দেয় না, কত তাহলে মানে ওই কে নিল ওটা? ছাড়াই নেছে নিলে। হামলা করতে গেলে টাকা লাগে, 50,000, 1 লাখ এরকম। অনেকের কাছে হাওলাত নিয়ে টাকা দেয় নেই, মাংস কিনছে টাকা দেয় নেই, মাছ কিনছে টাকা দেয় নেই। তো এরকম অনেক আছে। মাইক নিছে অনুষ্ঠানের জন্য, 16ই ডিসেম্বর বা অন্যান্য প্রোগ্রামগুলোতে মাইক নিছে। এটা গরিব লোক মাইকের দোকান করে খায়, তাকেও টাকা দেয়নি। এমনি এরকম অনেক কিছু আছে আর কি। আমি তো তৎকালীন সময়ে হেডকোয়ার্টারে একটা অভিযোগ করছিলাম। আমি যার স্মারকলিপি, অনুলিপি আপনার জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, প্রধানমন্ত্রী সবখানেই পাঠাইছিলাম। আসলে তৎকালীন সময়ে তার যে খুঁটির জোর কোথায় ছিল এটা আমার জানা ছিল না। গত বছর 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নং গেটের সামনে পুলিশের গুলিতে নিহত হন ইংরেজি বিভাগের শিক্ষার্থী সমন্বয়ক আবু সাইদ। এ সময় কাছ থেকে গুলি করার নির্দেশনা দেয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে। এ ঘটনায় চলমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং পিবিআই তদন্তাধীন হত্যা মামলার 11 নম্বর আসামি রবিউল ইসলাম নয়ন। তাকে সাময়িক বরখাস্ত করে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়। ওই মামলায় পুলিশের খাতায় পলাতক রবিউল। তার বিরুদ্ধে দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞাও আছে। তবে এলাকায় গাড়ি নিয়ে নিয়মিত যাতায়াত আছে তার। পিতা আব্দুল খালেক জানিয়েছেন সবকিছুই তার অজানা, তবে স্বীকার করেছেন সম্পদ কেনার কথা। মহানগর পুলিশ কমিশনার আব্দুল মজিদেরও দাবি ওসি রবিউল পলাতক। তার দাবি হত্যা মামলার তদন্ত ছাড়াও আর্থিক বিষয়গুলোর
তদন্ত করা হবে। একটু ওটা তো একটা থাকবেই, এটা একজন অসির মানুষ, হ্যাঁ, তো একটু এখানে একটু ওখানে একটু, এটা সবার একটা আশা। এটা 28 শতক নয়, এটা আছে ওই 18 শতক। 18 শতক। আর মসজিদের কাছে ওখানে আছে 30। আর ওই উপজেলার কাছে উপজেলার কাছে না, ওটা একটা যে পুকুর, ওইখানে আছে 10। এই গেল শেষ। ও তো ইয়াতে চিটাগাঙে জয়েন করছে, চিটাগাঙেই আছে। মামলাটি হয়েছে আবু সাইদ হত্যা মামলা। এটিতে আপনি যার কথা বললেন সে আসামি, সে সহ আরও বেশ কিছু উচ্চপদস্থ পুলিশ অফিসারও আসামি। এই আসামিদের গ্রেপ্তার এবং মনিটরিংয়ের ব্যাপারে আমাদের পুলিশের সর্বোচ্চ যে পুলিশ সদর দপ্তর মনিটরিং করছে, ইন্সপেক্টর রবিউল সেই মামলার আসামি। আপনি জানেন সে এখন পলাতক আছে। অবশ্যই মামলা তদন্তের ক্ষেত্রে যদি কোনো কিছু ফাইন্যান্সিয়াল বিষয়ে চলে আসে, তাহলে তদন্তকারী কর্মকর্তা সেটি সংশ্লিষ্ট যে দপ্তর আছে যার মাধ্যমে এটি আলাদাভাবে ইনভেস্টিগেশন হবে সে জানাতে পারে এবং জানাবে আমার বিশ্বাস, এবং সেভাবে মামলাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। রবিউল একজন ইন্সপেক্টর ছিলেন, তাকে এই জুলাই গণ অভ্যুত্থানের পর এত বড় পদের কর্মকর্তা আইনের আওতায় এসেছে। তো রবিউলের যদি কর্মকাণ্ড কোনো অন্যায় হয়ে থাকে এবং প্রচলিত আইনের পরিপন্থী হয়ে থাকে, অবশ্যই সেও শাস্তির আওতায় আসবে। ওসি রবিউলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অর্থ আত্মসাতের আরও অসংখ্য অভিযোগ আছে পুলিশের ডিসিপ্লিন অ্যান্ড প্রফেশনাল স্ট্যান্ডার্ডস শাখায়। ওসি রবিউলের ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতির আরও নথিপত্র আছে যমুনার হাতে। কিন্তু বিগত সময়ে এ নিয়ে তেমন কোনো তদন্ত কিংবা ব্যবস্থা গ্রহণের কোনো তথ্য পাওয়া যায়নি যমুনা টেলিভিশনের অনুসন্ধানে। পুলিশ কর্মকর্তার অপরাধের ফিরিস্তি আমরা জানছিলাম। এ বিষয়ে আরও জানতে চাই। সরেজমিনে খবর রেখেছেন আপনি। মাঝার, বলবেন যে সিটি কর্পোরেশন নির্বাচনকে প্রভাবিত করার ঘোরতর অভিযোগ তার বিরুদ্ধে, এটি কিভাবে তিনি করতেন? দেখুন, এটি যে এই নির্বাচন নিয়ে বিগত সময়গুলোতে নির্বাচন নিয়ে যে ধরনের মানে মানুষের অনাস্থা তৈরি হয়েছিল, এবং অর্থাৎ একটি পক্ষকে জিতিয়ে দেবার যে একটি প্ল্যানিং ছিল, সেখানে যে পুলিশের লোকজন সরাসরি জড়িত ছিল, সেটি কিন্তু আমাদের যে তদন্ত আমরা যখন ইনভেস্টিগেশন করতে যাই, সেটি কিন্তু আমাদের কাছে একেবারে স্পষ্ট হয়ে যায়। আমি যে কথাটি বলছিলাম, এবং যেটি হচ্ছে যে ধরেন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন 27 ডিসেম্বর 2022 হয়। আমরা 6 নং ওয়ার্ড অর্থাৎ পরশুরাম থানা, তিনি যে থানাতে ছিলেন, সেখানে আমরা প্রত্যেকটি জায়গায় আমরা একটুখানি তদন্ত করবার চেষ্টা করেছি। সেখানে ভয়াবহ তথ্য উঠে এসেছে। যেমন ওই সময় আওয়ামী লীগেরই তিনি আওয়ামী লীগ করতেন, মনোয়ারুল ইসলাম লেবু নাম তার। তিনি একজন প্রার্থী ছিলেন, তিনি আগের সাবেক কাউন্সিলরও ছিলেন এবং আওয়ামী লীগের নেতা ছিলেন। তিনি যেটি আমাদের অনুসন্ধানে যেটা বের হয়ে আসছে, যে তাকে হোটেল নর্থ ভিউ নামে একটি হোটেল আছে, সেখানে তাকে ডাকা হয়। ডাকিয়ে রবিউল ইসলাম সরাসরি তাকে বলেন যে নির্বাচন তো আমরা করি, কে ভোট সেটার বিষয় আলাদা, আমরা নির্বাচন করি, আপনি আমাকে 10 লাখ টাকা দেন, আমি হচ্ছে যে আপনাকে এই নির্বাচনে জেতানোটা আমি আপনাকে নিশ্চিত করে দেব। তখন তিনি বলছেন যে না, তার ভাষায় মনোয়ারুল ইসলাম লেবু বলছিলেন যে না, আমরা হচ্ছে যে আমি জনগণের কাজ করি, আমি জনগণের ভোটেই নির্বাচিত হতে চাই, আমি এই টাকাটা আর্থিক টাকাটাতে আমরা যেতে চাই না। তখন উনি ওই একই প্রস্তাব আবার আরেকজন ছিল তাকে দিয়েছেন। এবং এখানে একটু দেখেন, উনি কিন্তু তখন আওয়ামী লীগকেও খুব মানে খুব একটা হচ্ছে যে কেয়ার করে নাই, কেয়ার করেছেন উনি টাকাকে, যিনি টাকা দিবেন তাকেই জিতিয়ে দিবেন, এবং তিনিও কিন্তু সেটা করেন। তারপর আরেকজন যিনি তার সাথে হয়তো তিনি দেন দরবার হয়েছে, এবং এই ঘটনাটি ঘটেছে সেই প্রার্থী ছাড়া অন্য যে প্রার্থী আছে প্রত্যেকটা প্রার্থীর প্রচারণা কাজে পুলিশ গিয়ে ডিস্টার্ব করে মানুষকে বোঝানো হয়েছে যে পুলিশের কথা তো ওই প্রার্থীর লোকজন শোনে, তাহলে তাকেই ভোট দিতে। এরকম একটা ওই যে পুরো ওই 6 নম্বর ওয়ার্ডটাতে একটা মানুষের মাঝে ধারণা দেওয়া হয়েছে যে পুলিশের কথা এখনই যে শোনে তাকেই তো নির্বাচিত করতে হবে। এইভাবে কিন্তু প্রভাব বিস্তার করে নির্বাচনকে প্রভাবিত করেছেন। এবং একটি বিষয় আপনাকে বলি, যে উনি যেটি বলছিলেন যে এই বিষয়টি তিনি সরাসরি ঢাকা আওয়ামী লীগের পর্যায়েও পাশাপাশি পুলিশের হেডকোয়ার্টার্সে কিন্তু অভিযোগ করেছেন, কিন্তু সেই অভিযোগটি আমলেই নেওয়া হয় নাই। এই জায়গাটা তার একটা বড় জায়গা। অর্থাৎ দেখা যাচ্ছে নির্বাচনে যে কি হতো
এই একজন মানুষের দেখা যাচ্ছে খোলামেলা বক্তব্যে কিন্তু একজন প্রার্থীর আমরা স্পেশাল, এবং আমরা সেটিকে আবার যাচাই করবার চেষ্টা করেছি। আমরা সব জায়গা থেকে সেটি আমাদের যে জায়গা থেকে আমরা একেবারে প্রমাণও হয়েছে যে না এটি এই ঘটনাটি ঘটেছিল। আমরা সেই দিন হয়েছে কিনা আমরা সিসিটিভি ফুটেজ একটু চেষ্টা করেছিলাম নর্থ ভিউয়ের, সব মিলে মোটামুটি আমরা আমাদের জায়গা থেকে না এই ঘটনার সঠিক আছে। এই ধরনের যে বিষয়গুলো কিন্তু খুবই দেখা যায় মানুষের কাছে খুব পীড়াদায়ক ছিল আর কি, কিন্তু কেউ কোনো কথা বলতে পারত না। ওই সময়টা ছিল ধরেন একটা পুলিশি কাঠামোর ভিতরে, যে দেখা যায় পুলিশের বিরুদ্ধে কথা বলা যায়, পুলিশের রাষ্ট্র অনেকে বলতো সেই সময়টাকে। তারপরে আমরা একটা অভ্যুত্থান দেখলাম, এবং আপনি বলছিলেন যে এই পুলিশ কর্মকর্তা ছিচকে যত অপরাধ আছে সেখান থেকে শুরু করে বড় বড় অপরাধ সব কিছুই করেছেন। এখন তার নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেই মামলা চলছে, অর্থাৎ আবু সাইদ হত্যা মামলার তিনি 11 নং আসামি, সেখানে তার এগেনস্টে যেই তদন্ত চলছে সেই তদন্ত কার্যক্রম কিভাবে চলছে এবং তার আচরণ বা তার গতিবিধি, তিনি কি এখন পলাতক অবস্থায় আছেন, তিনি কোথায় আছেন, এই সম্পর্কে কি আইন শৃঙ্খলা বাহিনী বা তার পরিবারের সদস্যরা কোনো কিছু জানাতে পারছে কিনা? আমি কথা বলেছি, আমি তার বাবার সাথে আমার কথা হয়েছে, এবং তার বাবা যেহেতু রংপুর মহানগরীর মিতালি হোটেল রেস্টুরেন্টের বয় ছিলেন, আমরা সেই হোটেলে কিন্তু অসংখ্যবার খেয়েছি, ঠিক আছে, এবং কারমাইকেল কলেজে পড়াশোনাও করতো রবিউল, আমরা তার সাথে আমাদের ছিল। একটু দেখেন তার বাবাকে যখন আমি প্রশ্ন করেছি এই সব সার্বিক বিষয় নিয়ে, তখন এইটাকে তিনি খুব একটা মানে উনি বলছে যে ওসি মানুষ, একটু টুকটাক তো এগুলো হতেই পারে এটি। তবে তিনি কন্ডেম করেছেন হচ্ছে যখন যে এই 16 জুলাই যে আবু সাইদ যে হত্যা হয়েছে, সেই জায়গায় তিনি বলছেন যে উপরের নির্দেশ দিয়েছে, আমার ছেলে করেছে, আমার ছেলেকেও তো নির্দেশ দিতে হবে, এই ধরনের কথা। অর্থাৎ তিনি এটাকে খুব বেশি গা করতে চাননি। তবে হ্যাঁ, তিনি এটা হয়তো উনি গা করতেছেন নানা কারণে, উনি হয়তো দেখা যায় বিষয়টাকে স্বাভাবিক দেখেন, অথবা সেইভাবে তিনি চিন্তা করেন নাই, সেজন্য কিন্তু তিনি বলেছেন তিনি একজন সাদাসিধে মানুষ। 16 জুলাই যে রোকেয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ যে মারা গেল, তার আপডেট যদি দিতে চাই, যে সেখানে কিন্তু দুটি মামলা এখন চলমান। একটি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা, আপনি জানেন যে মামলাটা অভিযোগপত্র দায়ের হয়েছে এবং সেটি এখন বিচার প্রক্রিয়া চলমান। আরেকটি মামলা তার বড় ভাই তাজহাট থানায় করেছে, সেটিও কিন্তু পিবিআই তদন্ত করছে। দুটি মামলার 11 নম্বর আসামি কিন্তু তিনি। পুলিশের খাতায় তিনি পলাতক, যেমন মহানগর পুলিশ কমিশনার জনাব মজিদ আলী, তিনি খুব সেন্সিয়ার মানুষ, তাকে যখন আমি এই প্রশ্নগুলো করেছি, খোলামেলা প্রশ্ন করেছি, তিনি খোলামেলা উত্তর দিয়েছেন। তার ভাষায় ইন্সপেক্টর হোক বা যাই হোক, পুলিশের যদি কেউ অপরাধ করে সেই অপরাধের শাস্তি হতে হবে। এবং তিনি বলছেন আমাদের কাছে তথ্য আছে যে তিনি পলাতক বলা হচ্ছে। সর্বশেষ তাকে 5 আগস্টের পর যখন তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়, তখন কিন্তু তাকে চট্টগ্রাম রেঞ্জে, পুলিশের রেঞ্জে তাকে হচ্ছে যে সংযুক্ত করা হয়। তারপর থেকে কিন্তু পলাতক, এটি হচ্ছে পুলিশ কমিশনার মহোদয় বলছেন, এখনকার যিনি মোহাম্মদ মজিদ আলী, তিনি যেটি বলছেন যে পলাতক। কিন্তু আমাদের ইনভেস্টিগেশন যে তথ্যটা আছে সেটি উনি পলাতক, উনি কিন্তু মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে হচ্ছে বাসাবাড়িতে আসেন, এবং গেল শীত মৌসুমে আমাদের কাছে যে তথ্য ছিল যে হচ্ছে তিনি তার স্ত্রী সহ বিভিন্ন জায়গায় শীতের কাপড়ও বিতরণ করেছেন, এরকমও আমাদের কাছে একটুখানি তথ্য আছে। এতগুলো গুরুতর অভিযোগ তার নামে রয়েছে, নিশ্চয়ই আমরা প্রত্যাশা করব যার যার জায়গা থেকে, এবং দর্শকরা সেটাই প্রত্যাশা করেন যে এই অপরাধগুলোর তদন্ত করতে গিয়ে অন্তত তদন্তকারী যারা দায়িত্বশীল থাকবেন তারা কাঠের চশমা পরবেন না। তারা যদি এরকম অনিয়ন্ত্রিত ঘোরাফেরা তার থেকে থাকে, তিনি পলাতক না থাকেন, শীঘ্রই আইনের আওতায় আসবেন এবং জবাবদিহিতার আওতায় আসবেন। মাঝার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এই সব কিছু আমাদেরকে দর্শকদেরকে তুলে ধরার জন্য এবং আলোকিত করার জন্য এই বিষয়টিতে। দর্শক, গত পর্বে আমরা দেখিয়েছিলাম গত 20 বছর ধরে খনিজ সম্পদ লুটপাট আর পরিবেশ ধ্বংসের শিকার হয়েছে সিলেটের পর্যটন কেন্দ্র সহ বেশ কয়েকটি এলাকা। মাঝে কয়েক বছর কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও 2024 সালের 5 আগস্টের পর থেকে গত 1 বছরে ভয়াবহ এক লুটপাটের শিকার হয়েছে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র সিলেট। বিশেষ করে জাফলং, সাহারে, ফিন্টিলা, ভোলাগঞ্জের রেলওয়ে বাংকার থেকে লুট হয়েছে শত শত কোটি টাকার পাথর। প্রশাসনের নাকের ডগায় এ লুটপাট কারা করেছে সেটাই জানানোর চেষ্টা করেছিলাম আমরা। আপনার আশপাশের যে কোনো অপরাধমূলক ঘটনা আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো যেমন আপনার দায়িত্ব, তেমনি কোনো অনিয়ম আর অপরাধের খবর নির্ভয়ে নিঃসংকোচে প্রচার করা আমাদের দায়িত্ব, ক্রাইম সিনের দায়িত্ব। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো খবর নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সতর্ক থাকুন।